আমরা প্রথমে আলোচনা করব যে ওয়ানের যৌগীকরণ কিভাবে নির্ণয় করা যায় বা ওয়ানের যৌগীকরণ নির্ণয় করতে যে আমাদের কি বিষয়টি খেয়াল করতে হয়। তাহলে এখন আমরা কি আলোচনা করব? ওয়ানের যৌগীকরণের বিষয়। এখন কথা হচ্ছে আমরা যদি ওয়ানের ইন্টিগ্রেশন বা যৌগীকরণ করতে চাই, যেমন এখানে ওয়ান আছে, এই হচ্ছে dx, আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি dx, এটা কিন্তু লেখা যায়। এখন কথা হচ্ছে এই 1 dx থাক কিংবা এই dx থাক, এই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝবো এই একই বিষয়, অর্থাৎ ওয়ানের ইন্টিগ্রেশন। কিন্তু কথা হচ্ছে এখন ওয়ান ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? কারণ ওয়ান ইন্টিগ্রেশন করতে গেলে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে চলক হিসেবে কি আছে। চলক হিসেবে কি আছে, যেহেতু এখানে dx, সুতরাং এখানে চলক আছে হচ্ছে x। সেক্ষেত্রে আমরা ওয়ান ইন্টিগ্রেশন পাবো x প্লাস সি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি dz থাকতো, dz, সেক্ষেত্রে ওয়ানের ইন্টিগ্রেশন কি হবে? dz থাকলে সেক্ষেত্রে হবে z প্লাস সি। সেক্ষেত্রে কি হবে? z প্লাস সি। সুতরাং আমরা ওয়ানের ইন্টিগ্রেশন সম্বন্ধে বা ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে ধারণাটি পেলাম সেটা হচ্ছে ওয়ানের ইন্টিগ্রেশন করতে গেলে প্রথমে আমরা খেয়াল করব চলক কি হবে, সেই চলকটা খেয়াল করে আমরা ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখানে আমরা dz ইকুয়াল আমরা পেলাম z প্লাস সি, অর্থাৎ ওয়ানের ইন্টিগ্রেশন, আর এক্ষেত্রে যদি dz থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন পাবো z প্লাস সি। এখন আমরা আরেকটি বিষয় বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে সাপোজ এখানে cos থিটা, সাপোজ এটা হচ্ছে একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত cos থিটা। আমরা চাইলে কি এটা এভাবে লিখতে পারি, রুট চিহ্ন দিলাম cos স্কয়ার থিটা। চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, কেন উভয় ক্ষেত্রে মান একই, উভয় ক্ষেত্রে মান একই, কেন cos স্কয়ারের বর্গমূল cos থিটা হয়। শুধু আমরা cos থিটা সমান রুট cos স্কয়ার থিটা লিখতে পারি। আচ্ছা, এখন যদি এমন হয় যে cos স্কয়ার থিটা, এখানে কি আছে cos স্কয়ার থিটা, সেক্ষেত্রে কি আমরা লিখতে পারবো রুট cos টু দি পাওয়ার 4 থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল রুট cos টু দি পাওয়ার 4 থিটা লেখা কি যাবে? আচ্ছা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। যেমন cos টু দি পাওয়ার 4 থিটা, এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, এই যে রুট বা বর্গমূলের চিহ্ন, এটার মান কত? মান হচ্ছে 1/2। যেহেতু এটার মান হচ্ছে 1/2, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে 1/2। এখন এই যে 4 এখানে আছে 1/2, এই বর্গমূলের চিহ্ন দ্বারা কিন্তু আমরা 1/2 বুঝাই থাকি। তাহলে এই 4 1/2 যদি গুণ করি তাহলে কি হবে? 2 হবে। 4 গুণন 1/2 কি হয়? 2 হয়। অর্থাৎ cos স্কয়ার থিটা, অর্থাৎ এখানে আমরা পেলাম cos স্কয়ার থিটা। সুতরাং আমরা বলতে পারি যে cos স্কয়ার থিটা সমান সমান রুট cos 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা আর কি, cos টু দি পাওয়ার 4 থিটা লেখা যায়। আচ্ছা, এরপর আমরা দেখি যে cos টু দি পাওয়ার 4 থিটা হলে কি লেখা যেতে পারে। cos টু দি পাওয়ার 4 থিটা, আমরা এখন তো মনে হয় বিষয়টা বুঝতে পারছি যে এখানে আমরা লিখতে পারবো cos টু দি পাওয়ার 8 থিটা, cos টু দি পাওয়ার 8 থিটা, কেননা আমরা 8 ইন্টু 1/2 করলে হয় 4। সুতরাং cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি রুট cos টু দি পাওয়ার 8 থিটা। এই ধারণাটি একটি মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ধারণাই বলা যেতে পারে, কেননা আমরা অনেক ক্ষেত্রে এই ধারণাগুলো ব্যবহার করে থাকি বা করতে হবে। যেহেতু এই ধারণাগুলো আমরা ব্যবহার করে আসতেছি কিংবা ভবিষ্যতেও করব, এই জন্য এই ধারণাগুলো আমাদের খুব ভালো মতো বুঝে নেওয়া উচিত। তাই আমরা মোটামুটি একটা মানে আলোচনা করে নিলাম, যাতে আসলে এখানে বিষয়টা কি ঘটতেছে বা এর গাণিতিক ব্যাখ্যাটি বা কি ধরনের, তাতে আমরা বুঝতে পারলাম যে গাণিতিক ব্যাখ্যাটা আসলে কি বা কিভাবে এটা সমান হয় বা কিভাবে এটা লেখা বা ব্যবহার করা যেতে পারে।
এরপর আমরা আরেকটি বিষয় খেয়াল করি। আচ্ছা, তার আগে আমরা লিখে রাখি আমাদের ব্যবহার করার সুবিধার্থে ইকুয়াল হচ্ছে রুট কস টু দি পাওয়ার 8 থিটা। এখন কথা হচ্ছে যে 1 বাই কস টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কি হয়? আচ্ছা, এটাকে আমরা কি এভাবে লিখতে পারবো যে 1 বাই কস থিটা হোল মানে টু দি পাওয়ার 4, আমরা কিন্তু এভাবে লিখতেই পারি। তাহলে ইকুয়াল হবে sec টু দি পাওয়ার 4 থিটা, কারণ আমরা জানি 1 বাই cos থিটা সমান সমান কি হয়? sec থিটা হয়, আর এর পাওয়ার হলো 4, তাহলে 4, অর্থাৎ 1 বাই cos 4 থিটা বা 1 বাই cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল হয় sec টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, এটা হচ্ছে একটা ধারণা, বা এটা তো আমরা হয়তো জানি যে 1 বাই cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান হবে sec টু দি পাওয়ার 4 থিটা। আর এটা মনে আমরা জানি যে কোনো সংখ্যা বা কোনো রাশিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করা বোঝাই, কত দ্বারা? 2 দ্বারা ভাগ করা বোঝাই, তাহলে আমরা বুঝে নেই যে এটা আসলে 2 দ্বারা ভাগ করা কিংবা 1/2 দ্বারা গুণ করা। যেমন x কে আমরা 2 দ্বারা ভাগ করা বুঝাইলে এভাবে বুঝে থাকি, x কে আমরা কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম। কিংবা যদি আমরা এভাবে লিখি যে x গুণন 1/2, আমরা কিন্তু জানি কিন্তু এটা এভাবেও লিখতে পারি যে x কে 2 দ্বারা ভাগ করা যে অর্থ বোঝায়, আর x কে 1/2 দ্বারা বা 1/2 দ্বারা গুণ করা কিন্তু একই অর্থই বোঝায়। এই বিষয়টাও আমাদের ভালো মতো বোঝা উচিত, কেননা এই ধারণাগুলো আমরা সাধারণত অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আরেকটি বিষয় হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়? আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার n। এখন বিষয়টা হচ্ছে এখানে x থাকে dx, আর যদি z থাকতো তাহলে তো অবশ্যই এখানে dz থাকবে, আর সেই ক্ষেত্রে z টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন আমরা যে কাজটি করব যে একটি ফাংশনের আমরা যৌগ নির্ণয় করব, আর এখন দেখব হচ্ছে ফাংশনটি কি ধরনের আর কি হবে এই ক্ষেত্রে আর কি, যে প্রতিস্থান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এটা আমরা যৌগ নির্ণয় করতে পারি, আর এই ধারণাগুলো তো এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, আমাদের আজকের ফাংশনটি হচ্ছে এমন, এই যে dx, অর্থাৎ আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই রুট sin x ইনটু রুট cos টু দি পাওয়ার 7x। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান, প্রথমে আমরা কি করব? প্রথমে অবশ্যই ফাংশনটি লিখে নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন দিলাম, dx ডিভাইডেড বাই রুট sin x ইনটু রুট cos টু দি পাওয়ার 7x। আচ্ছা, এটা কিন্তু আমরা এভাবে কি আমরা আগে প্রশ্নটি লিখে ফেললাম বা ফাংশনটি লিখে ফেললাম। এখন আমরা যে কাজটি করব, cos টু দি পাওয়ার 4x, cos টু দি পাওয়ার 4x দিয়ে লব এবং হরকে করব ভাগ। cos টু দি পাওয়ার 4x দিয়ে কি করব? লব এবং হরকে কি করব? ভাগ করব। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে নিতে পারি। এই যে দেখি sin x, এখানে একটা বর্গমূল sin আছে, cos টু দি পাওয়ার 7x এখানেও কিন্তু একটা বর্গমূল sin আছে। এই দুটিকে, অর্থাৎ হরের এই দুটিকে ত্রিগুণিত অনুপাতকে একই বর্গমূলের চিহ্নের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, কারণ এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা কিন্তু করা যায়। আচ্ছা, বিষয়টা হলো এমন, যেমন রুট a ইন্টু রুট b, আমরা চাইলে রুট a b লিখতে পারি। গুণের ক্ষেত্রে এটা সম্ভব, যোগ বা বিয়োগ হলে কিন্তু এভাবে লেখা যাবে না। যেহেতু এটা গুণ অবস্থায় আছে, আমরা কিন্তু এটা লিখতে পারি। এই কাজটি প্রথমে করে নেই, তারপরে আমরা লব এবং হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন sin dx, আমরা রুট দিলাম রুট, আর রুটের ভিতরে থাকতেছে হলো sin x ইনটু cos টু দি পাওয়ার 7x।
এখন আমরা এই যে cos টু দি পাওয়ার 4x দিয়ে লব এবং হরকে করতে পারি ভাগ। আর যদি ভাগ করি সেক্ষেত্রে কি হবে, এই যে cos টু দি পাওয়ার 4x আমরা চাইলে কিন্তু 1/cos টু দি পাওয়ার 4x লিখতে পারি, কেননা এখানে এই লবে আছে 1, তাহলে 1 কে ভাগ হবে, অর্থাৎ 1 টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 1 ডিভাইডেড আর কি 1 ডিভাইডেড cos টু দি পাওয়ার 4x। তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইডেড cos টু দি পাওয়ার 4x, আর এখানে তো dx টা থাকবেই, ডিভাইডেড রুট। এখন আমরা যে বিষয়টি মানে ব্যবহার করব বা প্রয়োগ করব, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এই যে cos টু দি পাওয়ার 4 কে, এই যে cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা কি লিখতে পারি রুট cos টু দি পাওয়ার 8 থিটা। এই ধারণাটি কিন্তু এক্ষেত্রে আমরা ব্যবহার করব, কারণ এখানে যেহেতু বর্গমূল চিহ্ন আছে, আর বর্গমূল চিহ্নের ভিতরে যে অনুপাত দুটি গুণ অবস্থা আছে, ওই অনুপাত দুটিকে কিন্তু আমরা এখানে ভাগ করতেছি। যেহেতু ওই অনুপাত দুটিকে ভাগ করতেছি আর এটা হলো বর্গমূল চিহ্নের ভিতরে, সুতরাং এখানে cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 8 থিটা। আর এটা কিভাবে হয় এটা আমরা মোটামুটি গাণিতিক ব্যাখ্যার সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করছি। তাহলে এখন আমরা ওই বিষয়টা এখানে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে হচ্ছে sin x ইনটু cos টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 8x। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা বুঝলাম যে আসলে cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করতে যে কেন আমরা হরে এই বর্গমূল চিহ্নের ভিতরে cos টু দি পাওয়ার 8x লিখলাম। ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপর হচ্ছে এখানে কি হবে, এই যে 1/cos টু দি পাওয়ার 4 1/cos টু দি পাওয়ার 4 হবে sec টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা লিখি হচ্ছে sec টু দি পাওয়ার 4x, তারপর dx। এখন আমরা দেখি হরে কি হয়, আমরা এখানে ক্যালকুলেশনটা আলাদাভাবে করি। sin x ইনটু হচ্ছে cos টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 8x। আর বর্গমূলের চিহ্ন, আচ্ছা বর্গমূলের চিহ্ন দেই, যেহেতু হরে আছে আমরা এখানে বর্গমূল চিহ্ন দিলাম। এখন এই কাজটা আমরা করে দেখি আসলে এখানে কি হচ্ছে। এখানে cos টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 8 কি হলো, ভাগ করলে cos x হবে। সুতরাং এখানে হচ্ছে রুট sin x ডিভাইডেড বাই cos x, তাহলে ইকুয়াল হবে রুট tan x। সুতরাং আমরা বলতে পারি যে হরে আমরা পেলাম রুট tan x, অর্থাৎ এখানে আমরা লিখি রুট tan x। এখন একটা বিষয় খেয়াল করি, লবে আছে কি sec টু দি পাওয়ার 4x, sec টু দি পাওয়ার 4x ইকুয়াল কি লেখা যায় sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x। হ্যাঁ লেখা যায়, কেননা sec স্কয়ার x আর sec স্কয়ার x যদি আমরা গুণ করি sec টু দি পাওয়ার 4x হয়। আচ্ছা, আরেকটি বিষয়, এই যে sec স্কয়ার x এর স্থলে যদি আমরা লিখি 1 প্লাস tan স্কয়ার x, এটাকে লেখা যায়, হ্যাঁ অবশ্যই লেখা যাবে, কেননা এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অভেদ বা সূত্র, যে sec স্কয়ার x সমান হয় 1 প্লাস tan স্কয়ার x। আমরা তাহলে sec স্কয়ার x হলো 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি, আর এখানে তো ইনটু sec স্কয়ার x থাকলো। সুতরাং আমরা এই লবের ক্ষেত্রে বা লবের এই যে sec টু দি পাওয়ার 4x এর স্থলে আমরা এটা লিখতেই পারি 1 প্লাস tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x। তাহলে এখন এটা আমরা লিখে ফেলি, ইন্টিগ্রেশনের সাইন এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x ইনটু হচ্ছে sec স্কয়ার x dx ডিভাইডেড বাই রুট tan x। আর এটা আমরা মিশিয়ে ফেললাম। এখন আমরা যে কাজটি করব প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব আর কি। এই ক্ষেত্রে মানে প্রতিস্থাপন করার মতো অবস্থা বা ফরম্যাটটা কিন্তু আমাদের চলে আসছে, এই জন্য এখন আমরা প্রতিস্থাপন করব। এখন কথা হচ্ছে প্রতিস্থাপন আমরা কোনটিকে করব, আমরা এখানে প্রতিস্থাপন করব tan x কে z স্কয়ার দ্বারা। আমরা কাকে প্রতিস্থাপন করতেছি, এখানে tan x কে প্রতিস্থাপন করতেছি z স্কয়ারের দ্বারা। আচ্ছা,
এখন কথা হচ্ছে tan x অর্থাৎ চলক কি x, আর এখানে z অর্থাৎ চলক কি z। আমরা চলক পরিবর্তিত করে ফেললাম, x এর স্থলে z নিয়ে আসলাম। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে dx আছে, এই dx কে প্রতিস্থাপিত করতে হবে। এখন কথা হচ্ছে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে? আমরা কি চাইলাম dx এর স্থলে dz লিখে ফেললাম? না, বিষয়টা এমন নয়। অবশ্যই এটা আমাদের নির্ণয় করে দেখতে হবে যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে যদি আমরা tan x কে প্রতিস্থাপিত করি z স্কয়ার দ্বারা। আর এটা আমরা কিভাবে বুঝি? এটা আমরা বুঝে থাকি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। সুতরাং আমরা এই ক্ষেত্রে কি করব? উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে d dx এখানে হচ্ছে tan x ইকুয়াল d dx z স্কয়ার। আর আমরা জানি যে tan x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x। সুতরাং এখানে আমরা লিখলাম sec স্কয়ার x। বাম পক্ষের কাজটা তো হয়ে গেল, কিন্তু ডান পক্ষে এখানে আছে dx, এখানে আছে z, চলক ভিন্ন। dx অর্থাৎ চলক আমরা বুঝে থাকি হচ্ছে x, কিন্তু এখানে চলক আছে z। এখানে সরাসরি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। যেহেতু পারবো না, তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে যাতে পারি ওই ফরম্যাটটা এখানে নিয়ে আসার চেষ্টা করবো। অর্থাৎ এখানে আমরা dz নিয়ে আসলাম, এই dz নিয়ে আসলে কিন্তু এখন আমরা z স্কয়ারের ডিফারেন্সিয়েশন করতে পারবো, কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল। এখানে ছিল d dx, এখানে আসলে d dz। মানের পরিবর্তন তো করা সম্ভব না, মানের পরিবর্তন করা কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা, যেহেতু সম্ভব না, এই জন্য আমরা একটা ফরম্যাট নিয়ে আসবো যাতে মানের পরিবর্তনও হলো না, আবার ডিফারেন্সিয়েশনটা করা গেল। এই জন্য এখানে আমরা যে কাজটি করব dz বাই dx লিখলাম। এখন খেয়াল করি, এই যে dz dz 1 হয়ে গেল, তার d dx অর্থাৎ মানের পরিবর্তনও হবে না, আবার ডিফারেন্সিয়েশনটাও হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে sec স্কয়ার x ইকুয়াল z স্কয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করার ধারণা। অর্থাৎ আমরা পাবো 2z, আর এখানে তো dz ডিভাইডেড dx থাকবে। তাহলে অতএব sec স্কয়ার x dx সমান সমান হচ্ছে 2z dz। আমরা একটা ধারণা দাঁড় করাতে পারলাম। কি সে ধারণা? ধারণা হচ্ছে এমন যে tan x কে যদি আমরা z স্কয়ার দ্বারা প্রতিস্থাপিত করি, সেক্ষেত্রে sec স্কয়ার x dx প্রতিস্থাপিত হবে 2z dz দ্বারা। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। এখন আমরা ইন্টিগ্রেশনের সাইনটা দিলাম। এই যে খেয়াল করি যে 1 প্লাস tan স্কয়ার, এক্ষেত্রে কি লেখা যাবে? যেহেতু tan x সমান সমান হলো z স্কয়ার, tan x সমান সমান কি z স্কয়ার ধরছি, তাহলে এই যে tan স্কয়ারের স্থলে কি হবে? অতএব tan স্কয়ার x সমান সমান হবে z টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখানে পেলাম 1 প্লাস z টু দি পাওয়ার 4। আর sec স্কয়ার dx, এই যে sec স্কয়ার dx এর স্থলে আসবে 2z dz। তাহলে এখানে আমরা লিখি 2z dz। আচ্ছা, আমাদের লবের কাজটা কিন্তু হয়ে গেল, বা লবে আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম। এখন হর, এখানে আছে কি রুট tan x, রুট tan x। আচ্ছা, এইখানে দেখি, এই যে খেয়াল করি, বা এখানে বা খেয়াল করতে পারি tan এর সমান সমান আছে z স্কয়ার। আর তার tan এর সমান সমান কি z স্কয়ার। তাহলে অতএব রুট tan x সমান সমান কি হবে? z হবে। tan x সমান সমান যদি z স্কয়ার হয়, তাহলে তো রুট tan x সমান সমান কি হয়? z হয়। সুতরাং এই রুট tan x এর স্থলে আমরা লিখতে পারবো z। আচ্ছা, লিখে ফেললাম। আমাদের কিন্তু প্রতিস্থাপনের মূল কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব? যৌগীকরণ করার জন্য যতটুকু সম্ভব সরল করার চেষ্টা করব, যাতে আমরা খুব সহজে যৌগীকরণটা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এখানে 2z আছে, z 2z, আর এখানে কি আছে? z আছে। তাহলে z কে z দিয়ে ভাগ করলে কি হবে? 1 হবে।
আর এখানে 2 আছে। আচ্ছা 2 যেহেতু হচ্ছে ধ্রুবক, আমরা এটা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতেই পারি, লিখলাম। সুতরাং এই জেড জেড ভাগ হয়ে 1 হয়ে গেল, তাহলে জেড আর থাকলো না, আর এখানে থাকলো হচ্ছে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড। তাহলে কি থাকলো 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড। এখন তো আমরা অনায়াসে 1 এর ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো, আবার সেই সাথে জেড টু দি পাওয়ার 4ও করতে পারবো। আর 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি খেয়াল করতে হয়, চলকটি খেয়াল করতে হয়। আর এখানে আমরা যদি চলকটি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো 1 এখানে আছে ডিজেড, 1 কি আছে ডিজেড আছে। আর ডিজেড মানে চলক কি হয়, ডিজেড মানে চলক ধরে নিতে হবে জেড, সুতরাং এখানে হবে জেড। তাহলে 1 ইন্টিগ্রেশন কি হবে জেড প্লাস সি, আর 2 গুণ আকারে থাকলো থাক, তাহলে এখানে হলো জেড। আর জেড টু দি পাওয়ার 4 এটা ইন্টিগ্রেশন কিভাবে করা যেতে পারে, এটা হলো এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ধারণা এখানে আমরা ব্যবহার করতে পারবো। এটা কি হয়, এটা হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। সুতরাং এখানে আমরা পাবো জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, আর একটা হলো ইন্টিগ্রেশন ধ্রুবক, সেটা হচ্ছে সি, আমরা লিখলাম প্লাস সি। আমাদের ইন্টিগ্রেশনের মূল্য কাজটা হয়ে গেল। এখন যতটুকু সম্ভব সরল করব, আর হচ্ছে জেড কে প্রতিস্থাপিত করব কি দ্বারা, যেহেতু আমরা tan x কে প্রতিস্থাপিত করছি জেড স্কয়ার দ্বারা, তাহলে জেড প্রতিস্থাপিত হবে কি রুট tan x দ্বারা। আচ্ছা এটা আমরা দেখব, কিছুদিন আগেও দেখছি, তেমন হলে আমরা আরেকবার বোঝার জন্য ওই ক্যালকুলেশনটা করে দেখব। তার আগে আমরা কাজটা করে ফেলি। তাহলে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি ইকুয়াল, এখন আমরা জেড কে প্রতিস্থাপিত করব। আচ্ছা খেয়াল করি যে tan x সমান সমান হচ্ছে জেড স্কয়ার, তাহলে অতএব রুট tan x, এই যে রুট tan x সমান সমান হবে জেড। অর্থাৎ tan x কে আমরা প্রতিস্থাপিত করছি জেড স্কয়ার দ্বারা, সুতরাং জেড প্রতিস্থাপিত হবে রুট tan x দ্বারা। এখন জেড স্কয়ার আবার রুট tan x তো লিখতেই পারি। আচ্ছা তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, জেড স্কয়ার লিখলাম হচ্ছে রুট tan x, আচ্ছা প্লাস, আর এখানে কি আছে এই যে ডিভাইড বাই 5, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 1/5, আর এখানে লিখতে পারি রুট tan x, জেড স্কয়ার আমরা লিখলাম রুট tan x, আর এই যে টু দি পাওয়ার 5 আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আমরা 5 লিখতে পারি। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে সুবিধা হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল, বা আমরা যোগস্থ নির্ণয় করে ফেললাম। আজকের এই ফাংশনটি আমরা কি করলাম, অবশেষে যোগস্থ নির্ণয় করে ফেললাম। তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।